হচ্ছে আমাদের 15 নম্বর ক্লাস। তো আগের ক্লাসে আমরা যখন প্রিন্ট করছিলাম, আপনাদের মনে আছে আমরা প্রিন্ট করছিলাম কি দিয়ে? হ্যাঁ, ডকুমেন্ট ডট রাইট দিয়া। অর্থাৎ আমরা একটা ডকুমেন্ট, আমাদের রেজাল্টারে একটা ডকুমেন্ট বানাইছি অ্যান্ড দেন ওইটা আমরা উইন্ডোতে রাইট করছি বা আমাদের HTML বডিতে রাইট করছি। তো আমরা আউটপুট আর একটা সিস্টেমে দেখতে পারি, মানে এটারে বলা হয় হচ্ছে ম্যানিপুলেশন বা HTML ম্যানিপুলেশন। টপিক 1 এটার নাম যেমন আমি ম্যানিপুলেশন বলতে আমার পি আছে এই জায়গায় একটা, আমি এটার নাম দিলাম, এটার একটা লিখলাম যে টেক্সট দিলাম বা এটার একটা এলিমেন্ট দিলাম নাফিস। এখন যদি আমি এটা লাইভ সার্ভারে ওপেন করি তাহলে আমরা কি আউটপুট পাই বা আমরা কি দেখতে পারি যে এই জায়গায় আমরা যেহেতু নাফিস লিখছি ওইটাই আমরা আউটপুট হিসাবে পাইতেছি। কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করতে পারি, এই কি আমরা দেখবো ওই জায়গায় ওইটারে হচ্ছে আমরা ম্যানিপুলেট করতে পারি। কীরকম ভাবে? আমাদের এই জায়গায় স্ক্রিপ্ট, মানে স্ক্রিপ্ট তো আমরা জাভাস্ক্রিপ্টের জন্য অ্যাড করে লিখি। তো এই জায়গায় ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি নামে একটা সিস্টেম আছে। এটাতে আমরা কি করি, বেসিক্যালি আমাদের যে এলিমেন্টটা থাকে, কথা বলবেন না, আমাদের আমাদের যে এলিমেন্টটা থাকে এই জায়গায়, যেমন আমাদের এই জায়গার জন্য আছে পি এলিমেন্ট, এই এলিমেন্টটার হচ্ছে যে HTML-টা থাকে এটা চেঞ্জ করে। তো আমরা এর জন্য আমাদের আইডি দরকার, একটা আইডি নিলাম, বললাম যে আইডিটা দিলাম হচ্ছে হলো নেম। ওকে ফাইন, তো এটা আমার হচ্ছে নেমের জন্য আছে। এরপরে আমি একটা স্ক্রিপ্ট ট্যাগ নেই হচ্ছে জাভাস্ক্রিপ্টের জন্য। তো এখানে আমি হচ্ছে প্রথমে ইউজার থেকে একটা ইনপুট নেই, এ ইজ ইকুয়াল টু, আমি বলতেছি কি যে প্রম্পট, যেহেতু আমরা যেহেতু ইউজার থেকে ইনপুট নিব তো আমরা ইউজ করলাম প্রম্পট অ্যান্ড এই জায়গায় বললাম যে প্লিজ এন্টার এ নেম। ওকে, তো এই জায়গায় আমার বলা হলো যে ইউজারকে বললাম যে কোনো একটা নাম ইনপুট দিতে, অ্যান্ড এরপরে আমি কি করলাম, এটারে এখন যদি আমি আউটপুট আকারে দেখতে চাই তখন হচ্ছে আমার প্রথমে এটা ডকুমেন্ট, জাভাস্ক্রিপ্টের সবগুলাই ডকুমেন্ট। কারণ কি? কারণ হচ্ছে আমার HTML এর প্রথমে আমরা বললেই নেই যে আমরা HTML যেটা করতেছি এগুলো হবে সব ডক টাইপ বা ডকুমেন্ট টাইপের। তো এই ট্যাগটার মিনিং এখন বুঝতে পারছেন তো? কারণ এই দুইটার ভিতরের যে ইনগ্রিডিয়েন্টস বা আমরা যেটা বলি যে এলিমেন্ট, তারপর ট্যাগ, এইগুলা সব জাভাস্ক্রিপ্টের জন্য ভ্যারিয়েবল, তারপর রেজাল্ট, আউটপুট, এগুলা সব হচ্ছে ডকুমেন্ট, একটা নির্দিষ্ট কমন ডাটা টাইপে কনভার্ট করতে হয়। তো ওটা আমাদের এত কমপ্লেক্সিটির দরকার নেই, আমরা জাস্ট এইটুকু জানি যে আমি যখন এই ডক টাইপ HTML বলি তখন আমার HTML এর কোডগুলো সব ডকুমেন্ট হয়ে যায়, অ্যান্ড আবার যখন জাভাস্ক্রিপ্টে এসে আমরা যখন কোনো কিছু আউটপুট দেই বা চেঞ্জ করি তখন জাভাস্ক্রিপ্টও এটার ডকুমেন্ট এই যে বানায় নেয় আগে। তো ডকুমেন্ট ডট এরপর গেট এলিমেন্ট বাই আইডি। এখন আমার যে এলিমেন্টটা আমি চেঞ্জ করতে চাইতেছি ওইটা হচ্ছে আমি বলবো এই জায়গায় গেট এলিমেন্ট বাই আইডি। তো এখন আমি আইডি কি, এটার নেম, তাহলে আমার নেম। তো হচ্ছে এরপরে কি আছে, তো চেঞ্জ করতেছি কি আমরা ইনার HTML, অর্থাৎ এটার এলিমেন্ট যে আছে এই এলিমেন্টটার HTML-টা হচ্ছে আমরা চেঞ্জ করতেছি। তো HTML চেঞ্জ করতেছি, বললাম যে কি ডট ইনার HTML
ইনার HTML ইকুয়াল টু আচ্ছা এ। তো আমি হচ্ছে এটার এই জায়গায় স্টেটমেন্ট ক্লোজ করে দিচ্ছি। তো এ হচ্ছে আমার ভ্যারিয়েবল, তো এর মধ্যে যে ডাটা আছে সেটা আমার এই জায়গায় আসবে। তো আমি এটা রিলোড দিলাম, নেম আমি বললাম NA আচ্ছা RAFI। তো এই জায়গায় আমি HTML এ কি দিছি নাফিস, তো এই জায়গায় আমার নাফিস আসার কথা, কিন্তু যখন আমরা জাভাস্ক্রিপ্টে এটা করতেছি তখন কিন্তু আর এটা নাফিস নাই, এটা তখন রাফি আসতেছে। তো এটা হয়ে গেছে অটোমেটিক, মানে একেবারে সরাসরি একটা অটোমেটিক মুভমেন্টের মাধ্যমে, মানে আমার কোনো কিছু করা লাগে নাই, কোনো কমান্ড দেওয়া লাগে নাই, জাস্ট আমরা ইনপুট দিছি এই জায়গায় চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এটার আবার কন্ট্রোল করতে পারি, এই যে ম্যানিপুলেশন যেটা আমরা করলাম এই জায়গায়, যে আমরা HTML-টা চেঞ্জ করে ফেলাইলাম ভিতরের টোটাল এলিমেন্টের ভিতরের HTML, এটা হচ্ছে আমরা চেঞ্জ কন্ট্রোল করতে পারি কিরকম, আমি যখন চাবো বা আমি যখন বলবো জাভাস্ক্রিপ্টে করতে তখন সে এটা করবে। তো আমার এই কমান্ডটা দেওয়ার জন্য তখন আমার কি দরকার হবে, একটা বাটন, BUTT বাটন, তখন আমার একটা বাটন দরকার হবে। তো বাটনে আমরা বললাম যে CHANGES চেঞ্জ নামে একটা বাটন, বানান ভুল হতে পারে আমার, ওকে। তো তখন আমার এখন বাটনেটা আমি কি বলতেছি যে এটা হবে, তখন বাটনটা হবে এইরকম যে আচ্ছা বাটনটা মেবি এইখানে হবে না, তারপর আমরা দেই আগে, তারপরে যদি না হয় তখন স্পেস চেঞ্জ করা যাবে। তো এই জায়গায় আমি হচ্ছে বললাম অন ক্লিক, অর্থাৎ আমি যখন বাটনটাতে ক্লিক করব, তো এইটা হচ্ছে হলো ইভেন্ট, অর্থাৎ আমি বাটনে যখন ক্লিক করতেছি এটা হচ্ছে একটা ইভেন্ট। তো এখন ক্লিক করার পরে কি হবে এইটা বোঝানোর জন্য হচ্ছে হলো আমার এই ইভেন্টটাকে হ্যান্ডেল করতে হবে। তো আমি জাস্ট হ্যান্ডেল করার জন্য বসাই দিলাম যে হ্যাঁ ওকে ফাইন। তো এখন যদি আমি আবার এটা রিলোড দিই, হওয়ার কথা না যদিও আমার মনে হইতেছে হবে না, RAFI রাফি, ওকে ইনপুট দিলাম, চেঞ্জ হয়েছে। তো এখন আমি কি পারলাম, এটাকে কন্ট্রোল করতে পারতেছি না যে আমার এই যেই এটা ছিল এই জায়গায়, মানে আমার যে ডাটাটা আমি ইউজার থেকে নিছি এটা আমার ম্যানিপুলেশন করার আগে আমি আমার পারমিশন দিতে হয়েছে, তারপরে এটা আমি চেঞ্জ করতে পারছি। তো ঠিক তো, এই পর্যন্ত তো বুঝতে পারছেন, কারো কোনো বোঝায় প্রবলেম আছে? আমি ইউজার থেকে প্রম্পটের মাধ্যমে একটা ডাটা ইনপুট নিছি, ডাটাটা আমার এর মধ্যে স্টোর আছে। তো বাটনরে আমি কি বললাম যে ঠিক আছে বাটন, তোমার উপরে যখন ক্লিক করা হবে ওটা একটা ইভেন্ট, ওই ইভেন্টে তুমি হ্যান্ডেল করবা কীভাবে, document.write get element by id, অর্থাৎ আমার এই এলিমেন্টটার আইডি পাইছো তুমি, এই এলিমেন্টটারে ইনার HTML চেঞ্জ করবা কি দিয়া, হচ্ছে এই এর মধ্যে যে ডাটা বা এই ভ্যারিয়েবলের মধ্যে যে ডাটা আছে সেইটা দিয়া। তার মানে এই ইভেন্টটা কিভাবে কাজ করবে এটা আমরা ম্যানেজ করলাম না। তো এইটারে বলা হয় হচ্ছে ইভেন্ট হ্যান্ডেলিং। এটা অ্যাডভান্স টপিক, কিন্তু বেসিক পর্যায়ে আমরা এইটাই বুঝি যে যখন আমরা কোনো ইভেন্ট ক্রিয়েট করি অ্যান্ড ওই ইভেন্টটাকে হ্যান্ডেল করি বা অর্ডার করি যে এই ইভেন্টটা কীভাবে হবে বা ইভেন্টটার ফলে কি চেঞ্জ হবে, তখন এটারে বলা হয় ইভেন্ট হ্যান্ডেলিং। জাভাস্ক্রিপ্ট ওয়েবসাইটের ইভেন্ট হ্যান্ডলিংয়ের জন্য মোস্ট ক্রুশাল পার্টগুলো হচ্ছে কন্ট্রোল করে, আর এটার ভিতরেই আমাদের যে চেঞ্জগুলো বা হচ্ছে অনেক হায়ার লেভেলের অ্যাডভান্স লেভেলের অ্যানিমেশন বলেন বা অন্য যে কোনো চেঞ্জ বলেন, এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের হেল্পে আমরা করি। তো এটা আমরা হচ্ছে দেখলাম কীভাবে অনক্লিক ইনার HTML চেঞ্জ করার মাধ্যমে করতে পারি। তো ওইটাই এই জায়গায় আমাদের দেখাইছে, আমাদেরকে আবার বলছে। তো এই জায়গায় আরেকটু শর্টকাট করছে, কীরকমভাবে শর্টকাট করছে, তখন আমাদেরকে একটা ফাংশন ক্রিয়েট করতে হয়েছে। তো ফাংশন বলতে কি বুঝি আমরা, যে আমার এই document.write এটা অনেক বড় একটা জিনিস না, এটা তো মাত্র জাস্ট একটা ছোট কাজ করছি, তাই এই বলা এর জন্য আমাদের এক লাইন কোড। যদি এই জায়গায় আরও কোনো কাজ আমরা করতাম তাহলে আরও বেশি কোড হইতো না। তো এই কোডটা তো আর আমার এই ইনলাইন জাভাস্ক্রিপ্টে অ্যাড করা সম্ভব না, কোনোভাবেই না, কারণ তাহলে আমার HTML এর কোনো থাকবে না। কারণ আমরা যদি CSS আনি ইনলাইনে, এই জাভাস্ক্রিপ্ট আনি, তাহলে HTML তো আর HTML থাকলো না। তো এর জন্য আমরা হচ্ছে
আরেকটা স্ক্রিপ্ট ট্যাগ নেই হচ্ছে টাইটেলের নিচে। দেন নেওয়ার পরে আমরা কি করি, একটা ফাংশন ক্রিয়েট করি। তো ফাংশনের কাজ হচ্ছে একটা কোড বা একটা কাজ যখন আমি বারবার ব্যবহার করতে থাকি, তো এটার জন্য যাতে ওই কোডটা বারবার লিখতে না হয় এর জন্য আমরা একটা ফাংশন তৈরি করি অ্যান্ড ওই ফাংশনটাকে ওই কোড ব্লকটার বিপরীতে ব্যবহার করি। যেমন আমার এইটা একটা কোড ব্লক, বলতেছি কি document.getElementById আমরা এটা বলতেছি। তো আমি ফাংশন নাম দিলাম চেঞ্জ, CHANGE। তো এরপরে আচ্ছা একটু তো চেঞ্জ, এরপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে কার্লি ব্র্যাকেট। দেন আমি হচ্ছে এই জায়গায় আমার এই কোডটা পুরোটা কপি করব, Ctrl+X, Ctrl+V, and then আমার এই কোড ব্লকটার পরিবর্তে আমরা ফাংশনটাকে এই জায়গায় কল করব। ফাংশনটা ছিল কি নাম, change। ওকে, তো এখন আমরা হচ্ছে এটার আবার একটু রিফ্রেশ দিই। তো আমরা এই জায়গায় বলি যে ফাহিম, আমরা ওকে দিই। তো আমার এটা স্টোর আছে, চেঞ্জে ক্লিক করলে ওকে চেঞ্জ হয়েছে। তার মানে তখন এটা একটু কমপ্লেক্স হয়ে গেল যে প্রথমে আমরা ইউজার থেকে ইনপুট নিলাম, স্টোর করলাম এর মধ্যে। হ্যাঁ, মাল্টিপল কমান্ড আমরা এটার মধ্যে না, তখন এই যে ফাংশনের মধ্যে আপনি আপনার আরো কমান্ড যেগুলো আছে ওইগুলো সব দিবেন, অথবা আপনি যদি আরো ফাংশন ক্রিয়েট করতে চান এটার নিচে আর একটা এন্টার দেওয়ার পর আরো ফাংশন এই জায়গায় ক্রিয়েট করবেন। তো এই জায়গায় যেটা হয়েছে যে প্রথমে এর মধ্যে স্টোর ছিল, এরপরে যখন আমি এই জায়গায় ক্লিক করছি তো ও এই যে এই ফাংশনটাকে ট্রিগার করছে। তো ট্রিগার করার পরে ও দেখছে কি ফাংশনের মধ্যে আমার কমান্ড আছে যে document.getElementById নেমটারে নিতে হবে। তো নেয়ার পরে ইনার HTML দিছে। এখন এই জায়গায় এইটা আমি উপরে কেন ডিফাইন করলাম, এটা নিচে কেন ডিফাইন করলাম না? তো এইটা নিচে ডিফাইন করলে কি হতো, জাভাস্ক্রিপ্ট লাইন বাই লাইন কোড পড়ে আর সেটা এক্সিকিউট করে। তার মানে আপনি এইখানে যেটা এতে যদি কোনো কিছু অ্যাসাইন করেন, এরপর সেকেন্ড বার যদি এতে অ্যাসাইন করেন তাহলে প্রথম আপনার এতে ওইটা দেখাবে, তারপরে আচ্ছা এটা আমরা একটু দেখি। এটা সিস্টেমটা এইরকম যে আচ্ছা TOP2 যেমন আমরা এই জায়গায় যেটা বলতেছিলাম যে আমি প্রথম যদি ধরেন একটা ভ্যারিয়েবল নিলাম a, এটার মধ্যে ইনপুট দিলাম 20 এন্ড এটারে কমেন্ট করলাম। এরপরে আমি যদি এই জায়গায় এটারে প্রিন্ট করি document.write a plus টোয়েন্টি। তো এই সেম কাজটা আমি হচ্ছে আবার যদি রিপিট করি, এখন যদি নিচে এই এর ভ্যালুটা চেঞ্জ করে দেই 20 থেকে 30 করে দেই, 30 করে দেই, তাহলে কি হবে এই জায়গায় 30 চেঞ্জ, এই 20 কিন্তু এখন মুছে গেছে, 30 এই জায়গায় আসছে। অর্থাৎ এই লাইন এক্সিকিউট করার পরে এই লাইনের সাথে আর এই লাইনের কোনো যোগাযোগ নেই। তার মানে আমার 20 ছিল, 20 প্রিন্ট করার পরে যখন দেখছে এতে আমি নতুন করে আবার অ্যাসাইন করছি 30, তখন এর ওই 20 মুছা দিয়ে 30 অ্যাসাইন করছে। তো এখন এই জায়গায় আমরা যে এর মধ্যে ডাটাটা স্টোর করছি,
স্টোর করার পর এই যে কমান্ডটা যে দিছি, এই কমান্ডটা পাওয়ার জন্য জাভাস্ক্রিপ্টের তো আগে এই জায়গায় আসতে হবে। তো আসার পরে যখন দেখবে যে আমি কমান্ডটা দিলাম, চেঞ্জ ফাংশন ট্রিগার হয়েছে, আবার জাভাস্ক্রিপ্ট স্ক্যান শুরু করছে চেঞ্জ কোন জায়গায় আছে। এখন এই ফাংশনটা পাওয়ার আগেই যদি দেখে আবার কমান্ড আসছে, তাহলে ও কি করবে, এটা আবার উপর থেকে চেক করা শুরু করবে যে চেঞ্জ কোন জায়গায় আছে। তাহলে এটা একটা ইরর হয়ে যাবে, কারণ আমার তো উপরে আমি চেঞ্জ ডিফাইন করি নাই, চেঞ্জ আমি ডিফাইন করছি নিচে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে, কিন্তু এটা তো এই পর্যন্ত রিড করে আসতেই পারবো না, কারণ বারবার এই যে অন ক্লিক পর্যন্ত আসার পরে জায়গায় একটা চেঞ্জ থাকে, তো বারবার দেখতেছে যে অন ক্লিকের চেঞ্জ ট্রিগার হইতেছে, এটা উপর থেকে বারবার চেঞ্জটা খুঁজতেছে, কিন্তু এই নিচে যে চেঞ্জ ট্যাগটা আছে বা চেঞ্জ ফাংশনটা আছে এটা তো আরও খুঁজে পাবে না। তো এই ফাংশন অ্যান্ড মেথড এই দুইটা জিনিস হচ্ছে আমরা উপরে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে ডিফাইন করি, মেথড নিচে করলেও চলে, বাট ফাংশন আমাদের উপরে ডিফাইন করতে হয়, মাস্ট বি। নাহলে আমার ফাংশনটা আসার আগেই যদি ওই যেটা দিয়ে আমরা ট্রিগার করছি ওই কোডটা চলে আসে, তাহলে আবার ওই ফাংশনটা ট্রিগার হয়ে যায়। যেটা বলতেছি বুঝতে পারছেন তো আমার কথাটা? হ্যাঁ, তো যার কারণে ধরেন এই জায়গায় এই ফাংশনটা নাই, এইটুকু নাই, স্ক্রিপ্ট ট্যাগটার ভিতরে ফাংশনটা নাই। তো ও কি করতেছে, এই চেঞ্জ পাইছে, আসছে, ট্রিগার হয়েছে, আমি ক্লিক করছি বাটনের মধ্যে চেঞ্জ হবে, এই জায়গায় ক্লিক করলাম চেঞ্জ। তো করার পরে এখন ও দেখল আবার এই যে ডক টাইপ থেকে শুরু হয়েছে চেক করা, তো খুঁজতেছে এই জায়গায় আমার ফাংশন হলো নিচে, এই জায়গায় কোনো ফাংশন নাই, তাহলে ও খুঁজতে আবার যা দেখলো অন ক্লিকে চেঞ্জ ট্রিগার হয়েছে, আবার খোঁজা শুরু করবে উপরে থেকে। তো ও এইভাবে ইনফিনিট ভাবে খুঁজতেই থাকবে। তো এটা একটা ইরর, যার কারণে আমাদের এই ফাংশনটা আর কাজ করবে না। তো এই কারণে হচ্ছে আমাদেরকে ওইভাবে ডিফাইন করতে হয়। এই যে ফাংশন উপরে একটা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে, আর হচ্ছে এমনিতে নর্মাল কোডগুলো যে জায়গায় থাকে ওই জায়গায়, তো এটা আমরা যেভাবে আর কি করি। তারপরে সিনট্যাক্স, তো সিনট্যাক্সের ভ্যারিয়েবল ক্রিয়েট কিভাবে করি আমরা সেটা তো দেখছি, var দেওয়া করি, লেট দেওয়া করতে পারি, এটা ভ্যারিয়েবল স্কুপিং, এটা আমরা আপাতত দেখব না, তো এটা হচ্ছে আমরা পরে দেখব। তো কি স্ক্রিপ্ট স্টেটমেন্ট ওকে, সিনট্যাক্সের বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা হয়েছে। কমেন্টস, তো কমেন্টস তো জানেনই সবাই, কমেন্টস কি কাজে ইউজ করি আমরা, যে একটা কোড লেখার পর ওটা কি জন্য লিখছি সেটা বলার জন্য আমরা হচ্ছে ব্যবহার করি। তো ওটা তো লেট কনস্ট ES6 অপারেটরস, হ্যাঁ এই তো জাভাস্ক্রিপ্ট অপারেটরস। তো জাভাস্ক্রিপ্টে বেশ কিছু সাইন আছে অ্যান্ড সিম্বল আছে, যেগুলো হচ্ছে আমরা বিভিন্ন ধরনের অপারেশন করার জন্য, যেমন প্লাস মাইনাস, ম্যাথমেটিক্যাল কাজগুলো করা, অপারেশনগুলো কমপ্লিট করার জন্য আমরা অ্যারিথমেটিক যেগুলো আছে অপারেটর এগুলো ব্যবহার করি। যেমন প্লাস দিয়ে আমরা দুইটা ভ্যালু যোগ করি, ইন্টু দিয়ে দুইটা ভ্যালু গুণ করি, তারপর লেস দেন গ্রেটার দেন দেওয়া হচ্ছে আমরা দুইটা ভ্যালুর মধ্যে কম্পেয়ার করি যে কে বড় কে ছোট। তো এই কম্পেয়ারিং যে ভ্যালুটা, এটা হচ্ছে লুপ যখন আমরা চালাই তখন আমাদের কাজে লাগে। তো এটা এখন আমরা বলবো না কথা, আমরা যে প্লাস মাইনাস গুলো তো আগেও দেখছি, তো ওইটা নিয়েও আমার এখন বিষয় না। কিন্তু বিষয় হচ্ছে আমাদের আরো কিছু অপারেটর আছে, এই যে অ্যাডিশন, সাবট্রাক্ট, মাল্টিপল। তো আমাদের আরো কিছু বলতে মডুলাস নামে একটা আছে, যেটা আমরা পার্সেন্ট সাইন হিসাবে চিনি। এইটার কাজ হচ্ছে কি, এটার কাজ হইতেছে যে আমার ধরেন দুইটা সংখ্যা আছে আপনার কাছে, আচ্ছা এটা হচ্ছে অপারেটর, যেহেতু
তো আপনার কাছে দুইটা ভ্যারিয়েবল আছে, আপনার এই দুইটার ভাগ করার পরে যে ভাগশেষটা থাকে সেইটা দরকার। বা ধরেন আমার কোশ্চেনটা এরকম যে আপনার মৌলিক সংখ্যা বের করতে হবে বা হচ্ছে জোড় সংখ্যা বের করতে হবে। তো জোড় সংখ্যা কিরকম, আমরা জোড় সংখ্যার কন্ডিশন হিসেবে জানি যে জোড় সংখ্যা বিজোড় সংখ্যার কথা বলি, যে বিজোড় সংখ্যার কন্ডিশনটা এরকম যে হচ্ছে যে বিজোড় সংখ্যাতে 2 দিয়ে ভাগ করা যায় না, মানে ভাগ করলে একটা ভাগশেষ থাকে। তো তখন আমার কি করা দরকার বা কি করা উচিত বা এটা আমরা কিভাবে করতে পারি। তো এর জন্য আমরা হচ্ছে ভ্যারিয়েবল নিলাম। তো ওইগুলা এখন আমরা প্রবলেম সলভিং এর দিকে যাব না, আমি জাস্ট কন্ডিশনটা বোঝানোর জন্য যে কোন কন্ডিশনে আমরা এটা ব্যবহার করি সেটা বললাম, যে var y। তো এখন আপনার কাছে আছে হলো ধরেন 2 আছে। তো এখন আপনারা একটা দিলেন var z is equal to x % y। এখন যদি আপনি এটা প্রিন্ট করেন, z। তো এটা যদি আমরা লাইভ সার্ভার ওপেন করি, বুঝলাম না। আচ্ছা ইন্সপেক্টর যাই, আমরা দেখি জাভাস্ক্রিপ্টে প্রবলেম আসছে কি জানি। কনসোল x is not defined। আচ্ছা আমার এটা x ছোট হাতের হবে, হ্যাঁ। তো এটা আমরা এই যে 1 পাইছি, তো এটা আমরা লগেও দেখতে পারতাম কনসোলে, তো আমরা ওইদিকে প্যারানা নেই। তো আমাদের আউটপুট আমরা দেখতে পাচ্ছি 1। তো এটা ভাগশেষ 1 থাকে, তো এটা আমরা জানি। যাই হোক, তো মডুলাসটা ওই কাজে ব্যবহার করা হয়। আর ডিভিশন ভাগ করার জন্য ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এটা হচ্ছে হলো আমাদের লুপ, হ্যাঁ লুপের ক্ষেত্রে হচ্ছে এটা ব্যবহার করা হয়। তো এটাও এখন আমরা বললাম না। তো কিছু শর্টকাট নিয়ে আমরা এই যে কথা বলি, যে ধরেন আপনার এই জায়গায় শর্টকাট বলতে x ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, অর্থাৎ আপনার যে ভ্যালুটা আছে x এর 5, আপনার এই সেম ভ্যালুটার সাথেই আপনি যোগ করতে চাইতেছেন, অ্যান্ড রেজাল্ট আসার পরে আপনার যে রেজাল্টটা আসতেছে আপনি সেটার সাথে আবার যোগ করতে চাইতেছেন। কীরকম আমরা যদি দেখি, x y তো আছেই, তো এটা আমরা কমেন্ট করে রাখি। আমার x এর যে ভ্যালুটা আছে, আমি বললাম যে x ইজ ইকুয়াল টু নতুন যেই মানে এই রেজাল্ট আসবে সেটা আমি স্টোর করব হচ্ছে এই x এর মধ্যেই। তো আমার এই জায়গায় সিনট্যাক্সটা কি হবে, x প্লাস y, এই তো ফুল সিনট্যাক্স না। তো এই সিনট্যাক্সটারে আমরা যদি শর্টকাট লিখতে চাই v, তো এটা হচ্ছে আমরা পাইতেছি x। তো এটার পরে আমরা যে রেজাল্টটা পাইতেছি 7, এইটা যদি আমরা শর্টকাটে লিখি যে x প্লাস ইকুয়াল y, এরপরে যদি আমরা এটাকে প্রিন্ট করি, তাহলে আমরা প্লাস ইকুয়াল না ইকুয়াল প্লাস, আচ্ছা একটু দেখান, আচ্ছা প্লাস ইকুয়ালই তো ডকুমেন্ট, ও এ তো না এক্স হবে। তো এই যে 7, তো আমরা সেম আউটপুটটাই পাইছি। তো এই জায়গায় আর কি
এরকম শর্টকাটগুলো আপনারা W3 স্কুলের এই ওয়েবসাইট থেকে দেখবেন যে এক্স ইন্টু ওয়াই, এটা যদি আমরা এক্স এর মধ্যে স্টোর করতে চাই এক্স ইন্টু ইকুয়াল ওয়াই দিলেও হয়, তো এটা কাজে লাগে। এরপর আছে হচ্ছে কম্প্যারিজন অপারেটর, অর্থাৎ আমার দুইটা অপারেটরের মধ্যে বা দুইটা ইসের মধ্যে যদি আমরা কম্পেয়ার করতে চাই তখন হচ্ছে এই কম্প্যারিজন অপারেটরগুলো কাজে লাগে। যেমন আমার যদি এক্স, আমরা এটারে জেড এর মধ্যে, আচ্ছা এটাও কমেন্ট করে ফেলি, আমি একটা জেড নিলাম var z is equal to x, আমি বললাম যে x equal y, এইটা কি আসে বারবার, z যদি আমরা দিই তাহলে এই যে দেখতেছি ফলস, তার মানে কি যে আমার x, আমি বলতেছিলাম যে x y থেকে মানে x আর y সমান, এটা আমার এই জায়গায় ফলস। আমি যদি এখন এটারে দিই নট ইকুয়াল, তো নট ইকুয়ালের জন্য এটা ট্রু, কারণ আসলে তো আমার এই জায়গায় x বড় 5 ছোট। তো কন্ডিশনগুলো আমরা এইভাবে চেক করতে পারি, x বড় কিনা, যদি বড় হয় ট্রু, আবার যদি আমি এটারে ছোট বলি তাহলে ফলস। তো এটা হচ্ছে আমার দুইটা ভ্যালুর মধ্যে কম্পেয়ার করার জন্য ব্যবহার করা। তো এই জায়গায় আরো কিছু আছে যে গ্রেটার দেন অর ইকুয়াল, অর্থাৎ ছোট অথবা সমান, নাহলে বড় অথবা সমান। তো আমরা এই ধরনের ডিফাইন করার ক্ষেত্রে এখানে কোনো আছে কোডের সময় এই ধরনটা ব্যবহার করলে রেসপন্স ডিফারেন্ট আসতে পারে, লাইক এগুলো তো সব ইকুয়াল টু নট ইকুয়াল আর গ্রেটার দেন লেস দেন, মিনিং তো সেমই দাঁড়াবে না। কেমনে যদি এক্স এর মান আর ওই যে একবার ইকুয়াল টু দেন অথবা নট ইকুয়াল টু দেন আর একবার গ্রেটার দেন এবং লেস দেন দেন, ট্রু আর ফলস যেটা আসলে ঠিক আছে, ট্রু আর ফলস আসলেও তো আপনার স্টেটমেন্টটা তো সেম না। স্টেটমেন্ট সেম কিন্তু আমাদের কমান্ড রেকর্ড কিন্তু আমাদের রেজাল্ট তো সেম। রেজাল্ট ট্রু ফলসের উপরে ডিপেন্ড করে না, এই জায়গায় ডিপেন্ড করে স্টেটমেন্টের উপরে, যে আপনার স্টেটমেন্টটা কি। এখন আপনার স্টেটমেন্টটা ট্রু হলে আপনি প্রিন্ট কোড আগে নেবেন না ফলস হলে আগে নেবেন, সেটা তো আপনার কাছে। সেটা তো নেক্সট কোড, কিন্তু আমি বলতেছি এখন যে স্টেজে আছে আমরা, যেমন আমরা এই যে একবার ইকুয়াল টু দিয়ে বললাম, একবার নট ইকুয়াল টু দিয়ে বললাম, যখন 7 ইকুয়াল টু মানে x এর মান আর যে এর মান যখন আমরা লেস দেন গ্রেটার দেন দিলাম ফলস আসবে, যখন গ্রেটার দেন দিলাম ট্রু আসবে, ঠিক আছে। যখন আমরা ইকুয়াল দিলাম নট ইকুয়াল দিলাম তখন ট্রু আসবে ফলস আসবে। তো আমরা এই যে নেক্সট স্টেপে যাওয়ার জন্য ওই ইকুয়াল এটাও ধরে করতে পারি, গ্রেটার দেন লেস দেন ধরেও করতে পারি, যে কোনো একটা ধরে তো আমার সামনে আগে কি পাই। আপনি কিভাবে করবেন এটা? আপনার ধরেন আপনার কাছে দরকার হইতেছে যে একটা নির্দিষ্ট ভ্যালুতে, মানে আপনি ধরেন কেমন বুঝাই, ধরেন আপনি জোড় সংখ্যা বিজোড় সংখ্যায় প্রিন্ট করবেন লুপের মাধ্যমে, তো আপনার কন্ডিশনটা কি হবে? ধরেন আপনি বলতেছেন যে আমি এটা 10 পর্যন্ত চালাবো লুপটা, তো আপনার কন্ডিশনটা হবে এরকম যে আপনি প্রথমে দেখবেন যে আপনার যেই স্টেটমেন্টটা মানে সিনট্যাক্সটা, যে 2 এর সাথে ভাগ করলে কোনটার সমান হইতেছে। যদি সমান হয় সেই ক্ষেত্রে আপনি একটা প্রিন্ট করবেন, আর যদি না হয় তাহলে আপনি আরেকটা প্রিন্ট করবেন। এখন আপনি কোনটা স্টেটমেন্ট দিবেন, যে প্রিন্ট সমান হইলে আপনি প্রিন্ট করবেন নাকি না হলে প্রিন্ট করবেন? যেহেতু জোড় সংখ্যা তাহলে ভাগশেষ 0 সমান হইতে হবে, নাইলে আমি প্রিন্ট করতে পারতেছি না। যদি ভাগশেষ আছে তাহলে এটা বিজোড় সংখ্যা, তাহলে তার এটা জোড় সংখ্যা হইলো না। তাহলে তাহলে যে স্টেটমেন্টের উপরে ডিপেন্ড করে যে আপনার কোডটা কেমন হবে, এই রেজাল্ট কোনো ফ্যাক্ট না। কারণ এই জায়গায় বুলিয়ান তো শুধুমাত্র দুইটাই ডাটা আছে, ট্রু অথবা ফলস, এর বাইরে তো যাওয়ার সুযোগ নাই। আমি বুঝাইতে পারছি কিনা জানি না, তো সামনে লুপ নিয়ে যখন ক্লাস করবো তখন আপনার এই প্রশ্নটা আপনি বুঝবেন আশা করি।
এটা যদি আমরা গ্রেটার দ্যান লেস দ্যান দিয়ে করি, তারপর সামনে স্টেটমেন্টগুলো আমাদের এই সেমই আসবে। আবার আপনি যদি এটা পার্সেন্টেজ সেম কিভাবে হয় আমারে তো এটা বুঝাই না। আপনি দুইটা সংখ্যা কম্পেয়ার করতেছেন, এটা ছোট থেকে বড়, আর দুইটা সংখ্যা কম্পেয়ার করতেছেন এই দুইটা এটা সমান কিনা, তাহলে এটা সেম কেমনে হলো? কারণ আপনি যদি উনার সাথে কম্পেয়ার করেন যে আমি আপনার থেকে বড় না ছোট, এই কম্প্যারিজন, আর উনি যদি আপনার সাথে কম্পেয়ার করে যে আমি আপনার সমান কিনা, তাহলে কি সেম কিনা দুইটা? সেম কেমনে? উনি চিন্তা করতেছে আপনি ওনার সমান কিনা, আর আপনি চিন্তা করতেছেন ও আপনার বড় না ছোট। আমি তো এক চিন্তাই করতেছি, বড় না ছোট সমান কিনা, তাই না? না, আমি আপনার এটা বুঝতেছি না, এটা বেশি কম আপনি ই করে হয়েছে। তো ওকে, তো স্ট্রিং এর ক্ষেত্রেও ই থাকে, ছোট বড় থাকে। যেমন আমরা যদি এই জায়গায় দেখি যে হ্যাঁ, তো এই জায়গায় আমাদের এই কোডটা যদি একটু দেখি আমরা, যে একটা ভ্যারিয়েবল নিচে লেট দিয়ে নিচে এই জায়গায় ভ্যারিয়েবল, আমরা বার দিয়েও করতে পারি, সমস্যা নেই। আমরা হচ্ছে এই জায়গায় বার দেওয়া করি, var var, তো বলতেছে যে গেট এলিমেন্ট বাই আইডি, ডেমো দিছে, এখন আইডি আছে কার কাছে? আছে পি এর কাছে, তো পিটা চেঞ্জ হওয়ার কথা। তো বলতেছে এত কিছু আমাদের দেখার দরকার নেই, আমরা h1 p1 কাটটা দিই, জাস্ট আমরা ডেমোটা রাখি। এন্ড বলতেছে যে ইনার HTML, এটাও নাই, দরকার নাই আমার। তো এই জায়গায় কম্পেয়ার করছে কার সাথে? এর সাথে, বির সাথে। এখন আমি এটারে যদি রান করি, তাহলে বলতেছে যে এ বি এর থেকে বড় কিনা। তো এ যদি বি এর থেকে ছোট, কি দিছে এটা টেক্সট অন এ বি এর থেকে ছোট। এখন আমি যদি এটারে ঘুরাই দিই কম্পারিজন যে এ বি এর থেকে বড়, তাহলে এটা ফলস আসবে। রান দিই, এটা ফলস, কারণ এ আগে তার মানে এ ছোট, বি পরে তার মানে বি ছোট, বি বড়। তো এরকম ভাবে আমি হচ্ছে যদি এই জায়গায় স্ট্রিং এর মধ্যে নাম্বার 1 দিই, এরপরে যদি 2 দিই বা 5 দিই, তাহলে দেখি যে কে বড় কে ছোট, তাহলে এটা ফলস। জি বুঝিনি। হ্যাঁ এখন নট ইকুয়াল দিয়ে তো আমার কন্ডিশন তো নট ইকুয়ালের সাথে যায় না। এখন আমার এখন কন্ডিশন না গেলে তো আপনি দিলে হবে না স্টেটমেন্ট, আপনার কন্ডিশনের সাথে যায় কিনা, আপনার প্রবলেম যেটা ওইটার সাথে আপনার যে কন্ডিশনটা আপনি দাঁড়া করাইতেছেন এইটা মিলে কিনা, এটা হচ্ছে ফ্যাক্ট। আপনার স্টেটমেন্টের রেজাল্ট যাই আসুক, আপনি ট্রু হলেও এটারে কনভার্ট করতে পারবেন, ফলস হলেও কনভার্ট করতে পারবেন, ইফ এলস দেওয়া করা সম্ভব। কিন্তু আপনার স্টেটমেন্টটা আপনার অ্যাকুরেট হইতেছে কিনা প্রবলেমের সাথে, এটা এইখানে আমার স্টেটমেন্ট হয়েছে এই টেক্সট 1 2। আমি কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে কিন্তু এই জায়গায় স্টেটমেন্ট বসাইনি, আমরা বসাইছি জাস্ট হচ্ছে কে বড় কে ছোট এটা বোঝার জন্য। তো আমি এই জায়গায় যেহেতু কে বড় কে ছোট, আপনি চাইলে লেস দেনও ইউজ করতে পারেন, গ্রেটার দেনও ইউজ করতে পারেন। কারণ যদি এক ছোট হয় তাহলে যে দুইটার থেকে যে কোনো একটা তো ছোট হলে একটা আরেকটা তো অবশ্যই বড় হবে, এই জায়গায় তো আর আমার কনফিউজিং এর কোনো ব্যাপার না। তো এইখানে আমার স্টেটমেন্ট এইটা। আচ্ছা ঠিক আছে, আপনাদের এই ফিল্ডস নিয়ে যদি ক্লাস করাই তাহলে দাঁড়ান দেখি তো এই ফিল্ডস কই আছে। অবজেক্ট অবজেক্ট ইভেন্ট ফিল্ডস তো অনেক দেরিতে, এই ফিল্ডস নিয়ে এখন কথা বললে অনেক কিছু বুঝবেন না আপনারা। আচ্ছা তো আমরা এখন বললাম হলো অপারেটর, এরিথমেটিক বললাম, এরপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর বললাম। এই জায়গায়ও ঠিকভাবে নাই ডাটা টাইপ। তো জাভাস্ক্রিপ্টে 8 টাইপের ডাটা আছে, যেটা আমরা হচ্ছে কমায় আনছিলাম। আমরা স্ট্রিং, নাম্বার, বুলিয়ান আর হচ্ছে
অবজেক্ট, এই চারটা বলছিলাম। আর আরেকটা ডাটা আছে নাল, যেটা হচ্ছে আমরা ব্ল্যাঙ্ক ভেরিয়েবল ক্রিয়েটের সময় ব্যবহার করি। যেমন আমার একটা খালি ভেরিয়েবল দরকার, জাভাস্ক্রিপ্টে শুধু ব্ল্যাঙ্ক ভেরিয়েবল দিলে এরর আসে, যার কারণে আমরা হচ্ছে ওটার মধ্যে নাল ভ্যালু দিই। নাল মানে কিছুই না, ওই ব্ল্যাঙ্কের মতোই। তো এটা নিয়ে আমাদের আর তেমন কোনো কিছু বলার ওই রকম নাই। যে ডাটা টাইপ যেটা আমরা বলতেছিলাম যে when adding a number string JavaScript will treat the number as a string, মানে আমি যখন একটা নাম্বারের সাথে, অর্থাৎ 16 তো আমার নাম্বার টাইপ ডাটা না, আর বলবো এই জায়গায় স্ট্রিং টাইপ ডাটা। তার মানে আমি যখন একটা নাম্বার টাইপ ডাটার সাথে একটা স্ট্রিং টাইপ ডাটারে যোগ করতে যাব, তখন জাভাস্ক্রিপ্ট এই নাম্বার টাইপ ডাটারে স্ট্রিং হিসাবে কাউন্ট করবে। তার মানে 16-রে স্ট্রিং হিসাবে কাউন্ট করছে, অ্যান্ড কাউন্ট করার পরে 16 বলবো উঠছে। তো এরপরে হচ্ছে যে এটারে আরো যদি দেখি রেজাল্ট, তো এই জায়গায় যখন আমার দুইটা নাম্বার থাকে তখন কিন্তু কেসটা আর একটু ডিফারেন্স হয়ে যায়। তখন প্রথমে কি করে, এ নাম্বার টাইপ ডাটার কাজ আগে শেষ করে, যে 16, 4 এই দুইটারে আগে যোগ করছে, 20 হয়েছে, তারপরে এটা কি করছে, এটারে হচ্ছে না ওই স্ট্রিং এর সাথে অ্যাড করছে। তো এই জায়গায় আমরা একটা জিনিস বুঝলাম, যে যদি আমার, যেমন আমরা আগে সরল গণিত করতাম না, যে একটা ইয়ার ভিতরে এক লাইনের ভিতরে যোগ বিয়োগ গুণ ভাগ সব একসাথে থাকতো, থার্ড ব্র্যাকেট ফোর্থ ব্র্যাকেট দিয়ে একটা অঙ্ক করতে করতে পুরো খাতার এক পৃষ্ঠা পড়ে যেত, আরেক পৃষ্ঠায় চলে যেতাম। তো ওই রকম যদি মনে করেন যে প্রবলেমটা হয়, তখন আমরা কি করতাম, আগে প্রথম গুণের কাজগুলো করতাম, খুঁজে খুঁজে সব গুণগুলোর হিসাব করতাম, এরপরে হচ্ছে যোগ বিয়োগ, এরকম আস্তে আস্তে একটা স্টেপের পরে স্টেপ করতাম। তো এইরকম একই সাথে অনেকগুলা ডাটা যদি আমরা প্লাস মাইনাস করি, তাহলে প্রথমে আমার জাভাস্ক্রিপ্ট নাম্বার টাইপ ডাটাগুলারে খুঁজে বের করে ওইগুলারে যোগ করে, করার পরে এরপরে কি করে, ওই যোগ ফলটারে হচ্ছে একটা নাম্বার ধরে, আর বাকি যে আমরা স্ট্রিং টাইপ ডাটা থাকে ওই ডাটাগুলোরে হচ্ছে একটার পর একটা স্ট্রিং কনক্যাটেশনের মাধ্যমে যোগ করে, এরপর হচ্ছে নাম্বার টাইপটা ওই লাস্টে যে অ্যান্সারটা থাকে বা যোগ ফল থাকে, এইটারে টোটাল দুইটারে তখন নাম্বারটারে স্ট্রিং হিসাবে কাউন্ট করে, এরপর দুইটারে হচ্ছে এই জায়গায় আমার নিয়ে আসছে একটা টোটাল একটা স্ট্রিং হিসাবে। তো এই স্ট্রিং নাম্বারের, তো জাভাস্ক্রিপ্ট টাইপস আর ডাইনামিক। তো ডাইনামিক বলতে যেটা আমরা বুঝি যে এক্স আনডিফাইন্ড, এক্স এর মধ্যে যেটা আমরা বললাম যে যখনই আমরা এক্স এর ভ্যালু চেঞ্জ করতেছি, নিচের লাইনে আসার পরে ওই ভ্যালুটা আর আগের ভ্যালু থাকতেছে না, ওটা মুছে নতুন ভ্যালু জয়েন করে দিতেছে। তার মানে আমার এক্স জাভাস্ক্রিপ্ট ডাইনামিক্যালি ডাটা স্টোর করতে পারে। আমি প্রথম লাইনে জাভা এক্স এ 10 দিছি, দ্বিতীয় লাইনে 25 দিলে 10 মুছা 25 হয়ে যাবে। এটা অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হয় না, এখন এটা আমার কোনটা খেয়াল নাই, কিন্তু হয় না আর কি। তো এরপরে আসে আমাদের সিঙ্গেল কোট কখন আমরা ব্যবহার করব আর ডাবল কোট কখন আমরা ব্যবহার করব। যখন আপনার কোটেশন মার্কের মধ্যে বা স্ট্রিং এর মধ্যে আপনার কোনো জায়গায় কোট ব্যবহার করার দরকার হতে পারে, যেমন লেটস বা লেটাসের জায়গায় বা ইট ইজের জায়গায় ইটস ব্যবহার করছি, তখন আমার একটা সিঙ্গেল কোট লাগছে, তখন আমরা বাইরে প্রথমে ডাবল কোট ব্যবহার করে এরপরে আমাদের ভিতরে আমরা যতগুলো ইচ্ছা আমরা সিঙ্গেল কোট ব্যবহার করতে পারি। এই যেমন আমাদের এই জায়গার একটা স্টেটমেন্ট যদি দেখি, কোথায় এই যে ম্যানিপুলেশন, এইখানে আমরা যখন এইটারে এই চেঞ্জের মধ্যে নিছিলাম, মানে এই জায়গায় যখন আমরা এটারে নিছিলাম তখন খেয়াল করছিলেন আমাদের এই জায়গায় কিন্তু সিঙ্গেল কোট দেওয়া আছে। তো এইটা যদি ডাবল কোট থাকতো তাহলে প্রথম থেকে এই ডাবল কোট পর্যন্ত একটা ধরতো স্টেটমেন্ট, এরপর নেম থাকতো ব্ল্যাঙ্ক কিরোর হিসেবে, আবার এই জায়গার এইটা থেকে এইটা পর্যন্ত বা হচ্ছে লাস্ট কোড পর্যন্ত আলাদা আলাদা ধরতো। তো এই প্রবলেমটা থেকে বাঁচার জন্য হচ্ছে আমরা কি করছি, এই জায়গায় একটা এই নেমটা সিঙ্গেল কোটের মধ্যে দিছি, যার কারণে ডাবল কোটের সাথে এটা মিলা যায় না আর আমার ইরোরটাও আসে না। তো এইটাই এই জায়গায় বলছে যে যখন আপনার ডাবল কোটের মধ্যে কোনো কোটেশন মার্ক ইউজ করতে হবে, তখন আপনি হচ্ছে আপনার একটা কোটেশন মার্কের মধ্যে আরেকটা কোটেশন মার্ক ইউজ করতে হবে,
তখন বাহিরে ডাবল কোট ব্যবহার করে এরপর ভিতরে আপনার যতগুলো সিঙ্গেল কোট ব্যবহার করা লাগে আপনি করতে পারবেন। তো বুঝতে পারছেন? কাজ আছে, যখন আমরা আস্তে আস্তে সামনে আগাবো তখন আমাদের আরো কাজ আছে, কাজ নাই বলতে কোনো অপশনই নেই। তো এখন হচ্ছে আমাদের ফাংশনের বেলা। তো ফাংশন আমরা আগেই জানছি যে আমাদের ফাংশন বলতে আমরা বোঝাই যে আমাদের যে এটা থাকে একটা কোড থাকে ওইটারে বারবার ব্যবহার করতে হয়, তখন ওই ব্যবহারটা বারবার করার জন্য আমরা হচ্ছে মানে কোডটা কমায় আনার জন্য আমরা হচ্ছে ফাংশন ব্যবহার করি। ফাংশনের মধ্যে কোডটা ডিফাইন করে দিয়ে এরপরে হচ্ছে আমরা বারবার ওইটারে ব্যবহার করতে পারি জাস্ট নাম কল করে। কীরকম ভাবে আমরা আরেকটু যদি সহজ ইসে বুঝি যে এটা হবে টপ 3 index dot html HTML5 যেমন আমরা এই জায়গায় বললাম যে var x is equal to 10। আচ্ছা, তো আমার দুইটা ভ্যালু আছে বা দুইটা ভ্যারিয়েবল আছে, এই দুইটা ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে আমার বারবার যোগ করা লাগবে বা গুণ করা লাগবে। হ্যাঁ, তো এখন আপনি কি করবেন তাহলে? এখন আমার এই দুইটা ভ্যারিয়েবলের মধ্যে আমি বলতেছি যে বারবার হচ্ছে গুণ করা লাগবে। তো গুণ করার জন্য আমরা হচ্ছে আগে একটা ফাংশন তখন আমরা ক্রিয়েট করব হচ্ছে কি নিয়ে func। গুণের জন্য আমাদের একটা স্টেটমেন্ট ছিল, সেই স্টেটমেন্টটা নিয়ে হচ্ছে আমরা ফাংশনটা ক্রিয়েট করব। তো ফাংশন তারপর হচ্ছে প্যারামিটার, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা এটা হচ্ছে আমার প্যারামিটার। এটার মধ্যে আমরা ওই যদি আমাদের কোনো ভ্যালু আমরা দেই বা ওটার থেকে নিতে চাই মানে ভ্যালু ইনপুট আউটপুট করি তখন আমরা এটা দিয়ে করি, প্যারামিটার দিয়ে করি। কীরকমভাবে করি এটাও আমরা দেখব। তো আমার এই জায়গায় হচ্ছে হলো একটা ভ্যালু রিটার্ন হবে, যেহেতু যোগফল আসবে বা গুণফল আসবে তার মানে একটা ভ্যালু রিটার্ন হবে। তো আমি এটারে রিটার্ন কি রিটার্ন করবে আমি বললাম যে a প্লাস b। তো আমি এই জায়গায় হচ্ছে একটা দিলাম a কমা দিয়ে b। তো আমার ফাংশনের নামই তো দিইনি প্লাস। ওকে, তো আমার ফাংশন রেডি। এখন হচ্ছে আমার নিচে কাজ হবে। তো আমি একটা জেড নিলাম, জেড নিয়ে ভ্যারিয়েবল নিলাম জেড। এটা বার কি রয়েছে একটা এত বড় জেড ওকে, যেটা বলতেছিলাম জেড ইজ ইকুয়াল টু। তো এখন হচ্ছে আমার ফাংশনের কাজ প্লাস আমার দুইটারে যোগ করতে হবে। আমি হচ্ছে প্লাস দিলাম অ্যান্ড প্লাস দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট। এখন আমি হচ্ছে এর ভ্যালু দিব একটা আর বি এর ভ্যালু দিব একটা, 5 দিলাম আর হচ্ছে কমা দিয়ে এ দিলাম 5, বি দিলাম 15। তো আমার এই জায়গায় স্টেটমেন্ট শেষ। এখন আমার জাস্ট প্রিন্ট করতে হবে। প্রিন্ট করবো কারে জেড। তো আমি এটারে যদি এখন লাইভ সার্ভারে ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার 20। তো এরপরে আমি জাস্ট শুধুমাত্র এখন আর আমার কোনো কাজ নেই, আমি জাস্ট এটারে নাম জেড এরপরে আস্তে আস্তে যদি ই করি জেড 5 দিলাম, তারপরে এটারে 35 দিই, 35
এরপরে এটারে দিলাম হচ্ছে 55 সরি 55। তো এটা কি করতেছে, এই জায়গা থেকে দেখছে যে প্রথমে জেড আসছে ভ্যারিয়েবল, তারপরে হচ্ছে ফাংশন দুইটারে যোগ করছে প্লাস দিয়ে, দেখছে যে প্লাস নামে একটা ফাংশন ট্রিগার হয়েছে। এখন এই জায়গায় দুইটা ডাটা আছে, এই দুইটা ডাটা হচ্ছে আমরা কার কাছ থেকে নিব, কারণ ফাংশনে আমরা দেখি যে এ বি এ এনই বি এনই, এই জায়গায় আমরা যখন করতেছি কারসর নিতেছি তখন আমার একটা ফ্লোয়েটই উঠছে। এনি বলতে বুঝাইতেছে যে যে কোনো টাইপের ডাটা আমরা ইনপুট দিতে পারবো। তো আমি যদি এই জায়গায় আবার ডিফাইন করে দিই যে সরি নাম্বার, না ডিফাইন করার সিস্টেম নেই। আচ্ছা, ডিফাইন করার সিস্টেম থাকার কথা, অন্য অন্য ল্যাঙ্গুয়েজে আছে, এটাতে এমবি এ কমা বি ডিফাইন করার সুযোগ নেই। তো এই জায়গায় আমরা জাস্ট দিলাম ফাংশন প্লাসে। তো চাইলে আমরা এই ফাংশন থেকে আমরা সরাসরি হচ্ছে ফাংশনের ভিতরে যে ডাটাগুলো, এই ডাটাগুলো হচ্ছে আমরা ইউজার থেকেও নিতে পারি। এই যে এর জন্য আমার এইটার ভিতরে জাস্ট দুইটা প্রম্পট মেনু নিতে হবে, আর ওইগুলারে নাম্বারে কনভার্ট করে দিতে হবে। যেহেতু আমার প্রম্পট থেকে যেগুলো আসে ওইগুলো স্ট্রিং টাইপ ডাটা আসে, তো ওইগুলারে কনভার্ট করে দিতে হবে। বুঝতে পারছেন? এইটুকুর ভিতরে কোনো প্রবলেম আছে? থাকলে বলতে পারেন। ওকে, তো ফাংশন যেটা বললাম যে তিনটা প্যারামিটারও নিতে পারি আমরা এই জায়গায়, প্যারামিটার 1 2 3। এরপরে ফাংশনে যখন কোনো ভ্যালু আমার জাভাস্ক্রিপ্ট রিটার্ন স্টেটমেন্ট ফাংশন উইল স্টপ এক্সিকিউটিং, অর্থাৎ আমার প্রথমত এইটা দিয়ে আমরা ভ্যালু তো রিটার্ন করি, আর দ্বিতীয়ত হচ্ছে আমার এই ফাংশনটা কন্টিনিউয়াস এটা যে চলতে থাকবে ওইটারে বন্ধ করার জন্য আমাদের এই রিটার্ন কিওয়ার্ডটা ব্যবহার করতে হয়। এই যে জায়গায় তো আর কি এই জায়গায় ফাংশনের মধ্যে আর কি আছে, দ্য ব্র্যাকেট অপারেটর, এক্সাম্পল ফাংশন ইউজ ভ্যারিয়েবল ভ্যালুস টু সেলসিয়াস। আচ্ছা, ওইগুলা সেম বিষয়ই। তো এরপর আসে অবজেক্ট। আচ্ছা, অবজেক্টটা একটু কমপ্লেক্স, এটা আজকে ক্লাসে বুঝবেন না, এটা আমরা অন্য ক্লাসে নেক্সট ক্লাসে আলোচনা করব। আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইভেন্ট নিয়ে কথা বলি। তো ইভেন্ট আগেও একবার বলছি যে ইভেন্ট কি কি আর ইভেন্ট হ্যান্ডেলিং কি। তো এই জায়গায় সেম কথাগুলাই বলছে যে HTML ইভেন্টস আর থিংস দ্যাট হ্যাপেন টু HTML এলিমেন্টস। তার মানে হচ্ছে যে আমার HTML এলিমেন্টের মধ্যে যখন কিছু একটা ঘটে তখন ওইটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে আমরা ইভেন্ট বলি। এখন এই কিছুটা যে কোনো কিছু হইতে পারে, যেমন আমি বাটনে যখন ক্লিক করছি তখন এটা অন ক্লিক, এটা একটা ইভেন্ট হয়েছে। এরপর আমি যখন একটা পেজ রিলোড দিছি এই জায়গায় যে রিফ্রেশ করছি, এটা অন রিফ্রেশ বা অন রিলোড, এটা একটা ইভেন্ট হয়েছে। তো এইরকম যখনই আমার HTML এ কিছু একটা ঘটবে HTML এলিমেন্টের মধ্যে, ওইটাই হচ্ছে ইভেন্ট জাভাস্ক্রিপ্টের জন্য। এখন ওই ইভেন্টটা ভ্যালিড হবে না আনভ্যালিড হবে, ওই ইভেন্টটাতে কোনো স্পেশাল রিয়্যাক্ট করবো কিনা আমার জাভাস্ক্রিপ্ট, এইটা যখন আমরা বলতে যাই বা এইটা যখন আমরা বলি তখন ওইটারে বলা হয় হচ্ছে ইভেন্ট হ্যান্ডেলিং।
যে ধরেন আপনি বললেন যে অন রিলোড আপনার এই জায়গায় যত ফর্ম আছে যত কিছু আছে পাসওয়ার্ড সহ যে কোন যা ডাটা আছে সব হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে একবার যদি পেজ রিলোড করেন। বা হচ্ছে আপনারা যদি অনলাইন কুইজে পার্টিসিপেট করেন কেউ, তাহলে জানেন যে পেজ রিলোড দিলে অটোমেটিক সাবমিট হয়ে যায়। তখন এটা হচ্ছে ওরা কীরকমভাবে করে বলে দেয় যে অন রিলোড সাবমিট ডান। তার মানে আপনি যখন রিলোড বাটনে ক্লিক করবেন এই পেজটা তো রিলোড নিবে, সাথে সাথে আপনার যে ডাটা যতটুকু হয়েছে অতটুকু আপনি সাবমিট দিয়ে দিচ্ছেন। এরপরে এরকম অন উইন্ডো চেঞ্জ আছে, অন ফোকাস আছে, অর্থাৎ আপনার আরও স্ট্রিক্টভাবে যারা হচ্ছে অনলাইনে কোর্স নেয় যে আপনার এই কার্সর এই উইন্ডো থেকে যদি সরে যায় অন্য উইন্ডোতে চলে যায় তাহলে হলো আপনার থাকবে না, হচ্ছে কি বলে এটাকে, মানে আপনি আর এক্সাম দিতে পারবেন না, এক্সামের ওই ফর্ম অটোমেটিক সাবমিট হয়ে যায়। তো এইরকম যে কেসগুলা বা এই যে সিনারিওগুলা এইগুলা হচ্ছে এক একটা ইভেন্টের মাধ্যমে জাভাস্ক্রিপ্টে ট্রেন করাইছে যে এটা হইলে এইরকমভাবে তুমি কাজ করবা, তারপর জাভাস্ক্রিপ্ট যায় ওই রকম হচ্ছে অপারেশন কমপ্লিট করে। তো এই জায়গায় আরও কিছু বলছে যে কিছু এক্সাম্পল আছে বেসিক, যেমন an HTML ওয়েব পেজ হ্যাজ ফিনিশ লোডিং, মানে যখন লোডিং হয়েছে লোডিং ফিনিশ হয়েছে। তারপর ইনপুট ফিল্ডের মধ্যে কোনো কিছু ইনপুট দিলে ইনপুট ফিল্ড চেঞ্জ। তারপর বাটনে যখন আপনি ক্লিক করেন বাটন ওয়াজ ক্লিক, এটা হচ্ছে অন ক্লিক ফাংশনটা যেটা, বা অন ক্লিক মেথড যেটা ওইটা। তো এই জায়গায় অন ক্লিকের একটা দেখাইছে যে অন ক্লিক দিয়ে আমরা কি কি কাজ করতে পারি। যেমন এই জায়গায় বলছে যে আমি যখন ক্লিক করব তখন একটা ফাংশন চেঞ্জ হবে, আমি যদি টাইম দিই তাহলে এই জায়গায় আমার একটা টাইমের জন্য আসছে। তো এই জায়গায় কি বলছে অন ক্লিকে বলছে যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ইনার HTML ডেট চেঞ্জ হয়েছে। তো যা হয়েছে আমরা এটার একটা ফাংশনের মধ্যেও নিয়ে আসতে পারি যে ডকুমেন্ট থেকে এইটারে এই পর্যন্ত ক্রপ করতে হবে। তো আমরা এটারে হচ্ছে এই জায়গায় h1 তো বডি h1 এর উপরে ফাংশন দিই ACRIPT। আমরা এটারে এনতে উঠায় নিয়ে আসি। আচ্ছা, এটা আমরা নিজেরা করি। ফাংশন কল করার বানানোর জন্য আমার ফাংশন কল করলাম, বললাম ডেট, ফাংশনের নাম, তারপর প্যারেন্থেসিস কার্লি ব্র্যাকেট, এরপরে আমার কোড হোয়াট টাইম ইজ দিস। ওকে, এটা দরকার নেই, আমরা ডেট হইলে হইব। তো এরপরে আমরা হচ্ছে নিব একটা পি বাটন আর হচ্ছে পি কন্ট্রোল এক্স, এটারে আমরা বসাবো হচ্ছে ভি। তো এখন অন ক্লিকে আমরা কারে বসাবো বলেন? এখন অন ক্লিকে আমার কি বসাইতে হবে, কারে বসাইতে হবে? এখানে অপশন আছে আপনার দুইটা, একটা ডেমো আইডি আর একটা হচ্ছে ফাংশনটা। কারণ আপনার কাজ কি আপনি করতে চাইতেছেন কি, আপনি চাইতেছেন যে যখন আপনি বাটনে ক্লিক করবেন তখন আপনার হচ্ছে এই আইডির পিতে আমার হচ্ছে এটা দেখাইতে হবে। তার মানে কি আপনার হচ্ছে এই ফাংশনটা কাজ করা লাগবে। তার মানে ডেট
আর আমি যদি এটাকে লাইভ সার্ভারে ওপেন করি কাজ করে কিনা যদি দেখি, ওকে আমরা একটা বাটন আছে, ওকে ফাইন। আর একটু বাকি আছে বাটনের DATE, ওকে আমি যখন এটা ক্লিক করি সেটাই তো আসতেছে না কেন। ইনার HTML গেট এলিমেন্ট বাই আইডি ডেমো, ঠিক আছে এই পর্যন্ত তো ঠিক আছে। তাহলে কি আমরা কি সরাইলাম? আচ্ছা কোনো কারণে আমার মনে হইতেছে যে প্লেসমেন্টটা ভুল হয়েছে। কন্ট্রোল এক্স, ওইটুকু আমরা রিমুভ করে দিয়েছি আমরাই। আচ্ছা এখন যদি দেখি না, এই জায়গায় তো আমার ডেমো কাজ করে না কেন? এইটাই তো, ও না আচ্ছা দাঁড়া, আইডি ডেমো what time this is the time is ডকুমেন্ট বাই। আচ্ছা এটা আমরা ফাংশন থেকে বের করে সরাসরি বসাইতে হবে। কন্ট্রোল ও এই ডি মিস গেছে। হ্যাঁ এখন দেখেন এই যে আসছে, আমি ক্রপ করার সময় ডি ক্রপ হয় নাই, আমি খেয়াল করছিলাম কিন্তু ভুলে গেছি বাস আনতে আনতে। যাই হোক আমরা যেটা করতে চাইছিলাম যে আমার ফাংশনটা এখন হচ্ছে কাজ করছে। এই যে হেডিং এ রাখলেও কাজ করবে। এখন আমার তো আর উপরেই নাই যে আমারও এটা হেডিং এ রাখতে হবে, কারণ আমার যদি এই জায়গায় স্ক্রিপ্ট ট্যাগ নিচে একটা থাকতো তাইলে আমার এটা উপরে নিয়ে কাজ করতে হতো, কারণ এখন আমার ডাটা তো সরাসরি এই যে এই জায়গার থেকেই আসতেছে। এটা যেই জায়গায় রাখি এখন কাজ করবে, কারণ আমার ডাটা আসতেছেই এইটা থেকে। হ্যাঁ এটা হচ্ছে আপনার ডাটা সোর্সের উপরে ডিপেন্ড করে। যেমন আপনার এই ডাটাটা যদি নিচের থেকে বা হচ্ছে অন্য কোনো সোর্স থেকে আসতো তাহলে ওই সোর্সের পরে হচ্ছে সোর্সের আগে হচ্ছে আপনার এই ফাংশন থাকতো। তো এখন এই জায়গায় যেহেতু কোনো সোর্স নাই, এই ডেট ফাংশনটাই নিজেই একটা সোর্স, তাহলে এটা আপনি এই জায়গায় রাখলেও কাজ করবে, নিচে রাখলেও কাজ করবে। এরকম ডিফল্ট কিছু মেথড আছে যেগুলা নিজেরাই ডিফল্ট সোর্স, যেমন ডেট, টাইম, এগুলাতে অটোমেটিক হচ্ছে ওরাই বলে কি ওটারে এপিআই থেকে ডাটা নিয়ে আসে। ওদের ডাটা হচ্ছে আপনার ইনপুট দেওয়ার দরকার নেই। তো ওই টাইপের মেথডগুলো আপনি যেই জায়গায় রাখেন সরাসরি কাজ করবে। তো আজকের ক্লাস কি এই পর্যন্ত থাকবো? আপনারা যা বুঝতে পারছেন না আর আগে মেনশন না, এরকম হইলে হবে না। আর আপনারা যে প্রজেক্টগুলো করছেন আপনারা একটু কষ্ট করে হচ্ছে গ্রুপে আপলোড দিবেন, কারণ আমার নাম গ্রুপে নাই, আমারে ওয়ার্নিং দিছে আপনারা কেউ সাবমিট করেন না। লাইফ স্কিল কমিউনিটি নামে আছে, একটা গ্রুপ আছে ফেসবুক, এই কমিউনিটিতে জয়েন হয়ে এরপর হয়েছিল আপনারা এই যে এই ফরম্যাটে আপনারা হচ্ছে ডাটা ইনপুট দিবেন, মানে ডাটা বলতে আপনাদের অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করবেন। আপনার নাম, তারপর হচ্ছে ব্যাচ নাম্বার, কোর্স নাম,
মেন্টরের নাম, আর কোন টপিকে হচ্ছে আপনি এই অ্যাসেসমেন্টটা সাবমিট করছেন, এটা ঠিক আছে। একটু সবাই কষ্ট করে সাবমিট দিবেন। ওই সব টিচারের সাবমিট আছে, আমার কোনো সাবমিট নেই। আপনার সাবমিট মোটামুটি একটা ব্যাচ না হলে হয় না, এটা আপনি বুঝতেছেন না? আপনাদের ব্যাচ তো কমপ্লিট হয়েছে, ব্যাচ তো একটা কমপ্লিট করছি, এখন আপনারা তো কেউ সাবমিট দেন নাই। সেই ব্যাচের সেইটা ব্যাচ হিসাবে ধরলে শুধুমাত্র 3 জন স্টুডেন্ট মোটামুটি করছে, এর মধ্যে আমি আমার দ্বিতীয় ব্যাচে বুঝে যাবে যদি বলেন। তারপরে 2 মাস 1 মাস কোচিং বন্ধ রয়েছে। এখন সাবমিট তো আপনারা তো অ্যাসেসমেন্ট তো করছেন, এমন তো না যে করেন নাই, করছেন, কষ্ট করে একটু আপলোড দিয়ে দিবেন। তো যাই হোক, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, কালকে আবার নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হইতেছে।